তো হ্যালো স্টুডেন্ট, তো আজকের আমরা আলোচনা করব শব্দের ডবলার ক্রিয়া নিয়ে। তো শব্দের ডবলার ক্রিয়াটা জিনিসটা কি, যে আমরা বাস্তবে দেখেছি যে কোনো শব্দের উৎসের দিকে আমরা যদি এগিয়ে যেতে থাকি বা শব্দের উৎস আমাদের দিকে এগিয়ে যেতে আমাদের দিকে গতিশীল হয়, তো সেক্ষেত্রে দেখি যে আমরা কি পরপর শব্দের তীব্রতা অর্থাৎ কম্পাঙ্ক যেন বেশি অনুভব করি, যেন মনে হয় যেন তীব্রতা বা কম্পাঙ্ক বাড়ছে। ওকে, তাহলে কম্পাঙ্ক বাড়ছে বলে অনুভব করি। আবার যখন দেখো আমাদের থেকে যদি উৎস দূরে চলে যায় বা আমরা উৎসের থেকে দূরে চলে যাই, তাহলে সেক্ষেত্রে লক্ষ্য করি কি না কম্পাঙ্ক যেন হ্রাস হচ্ছে, অর্থাৎ তীব্রতা যেন হ্রাস হচ্ছে, এরকম মনে হয়। তো এটাই অ্যাকচুয়ালি কী হচ্ছে শব্দের ডবলার ক্রিয়া। তো এটা কেন হয় না, দেখলাম যে আমরা যদি উৎস আর শ্রোতার মধ্যে যদি একটা আপেক্ষিক গতি থাকে তাহলে এটা হয়। যদি উৎস আর শ্রোতা একই জায়গায় অবস্থান করে, যে কেউ কারোর সাপেক্ষে গতিশীল নয়, তো সেক্ষেত্রে কিন্তু এটা মনে হয় না। দেখেছি যে উৎস আর শ্রোতার মধ্যে আপেক্ষিক গতি থাকলেই এটা হয়। ঠিক আছে, তাহলে উৎস আর শ্রোতা যদি একই জায়গায় স্থির থাকে তাহলে কী হবে, এইরকম কোনো রকম মনে হয় না। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি উৎস আর শ্রোতা পরস্পর গতিশীল, পরস্পরের সাপেক্ষে যদি গতিশীল হয়, তাদের মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে, তাহলে কেন এরকম কম্পাঙ্কের হ্রাস বৃদ্ধি আমাদের অনুভব হয় সে সম্পর্কে আমরা আজকের আলোচনা করব। আচ্ছা, আমরা জানি যে শব্দ উৎপন্ন হওয়ার পরে কী হয়, শব্দ একটা তরঙ্গের আকারে কী হয়, মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করে। তো দেখো, যখন আমি এখানে একটা স্পিকার নিয়েছি, এই স্পিকারটা একটা কি সাউন্ড ওয়েভ জেনারেট করবে। স্পিকারটা কী হচ্ছে, সাউন্ড জেনারেট করছে, অর্থাৎ শব্দ উৎপন্ন করছে। শব্দ যখন উৎপন্ন করে, দেখবে স্পিকার তার সম্মুখবর্তী যে বায়ুস্তর থাকে, সেই স্তরের উপরে একটা প্রেশার দেয়। ফলে কী হবে, একটা বল প্রয়োগ করে, ফলে কী হয়, সেই বায়ুস্তরটা কি সংকুচিত হয়ে যায়। সেই স্তরটা সংকুচিত হয়ে যায়, ফলে এখানে একটা ওয়েভ জেনারেট হয়। এরপরে কী হয়, এই ওয়েভটা ট্রাভেল করতে করতে এগিয়ে যেতে থাকে। এবার এগিয়ে যেতে থাকে একটা বেগে। ওকে, তো ওয়েভটা যেখানে থাকবে সেখানে কী হবে, বায়ুস্তরকে সংকুচিত করে রাখে। এবার যখন ওয়েভটা এখান থেকে শিফট করে এখানে চলে এলো, তাহলে এখানকার বায়ুস্তর তখন কী হবে, আবার প্রসারিত অবস্থায় চলে আসবে। ওকে, তাহলে এইভাবে ওয়েভটা কী হয়, ট্রাভেল করে করে চলে যাবে। দেখো, এখানে একটা ওয়েভ জেনারেট হয়েছে এবং ওয়েভটা দেখো এরকম একটা অবস্থানে যখন চলে আসে, অর্থাৎ এই যে আমি দেখিয়েছি, এটাকে এখানে না দেখিয়ে এখানে দেখিয়েছি, কারণ স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য। তো এই ওয়েভটা জেনারেট করলে এই ওয়েভটা দেখো এরকম একটা অবস্থানে চলে এলো। তারপরে দেখো এই সোর্সটা আবার একটা ওয়েভ জেনারেট করলো। মনে করি এই ওয়েভটা টি সময় এখানে চলে এসছে। আমি ধরে নিলাম এটা ওয়েভটা কি টি সময় এখান থেকে ট্রাভেল করে করে এখানে চলে এসছে। এর বেগ ধরে নিয়েছি কত, ভি। তরঙ্গের বেগ দেখো আমি ভি লিখেছি। ঠিক আছে, ধরে নিলাম কি তরঙ্গ তাহলে এই বেগে এখান থেকে এখানে চলে এসছে টি সময়। তারপর টি সময়ের পরে তাহলে কী হয়, সাউন্ড ওয়েভটা সোর্সটা আবার কী হচ্ছে, একটা ওয়েভ জেনারেট করেছে। তাহলে দেখো টি সময়ের মধ্যে তো কোনো ওয়েভ জেনারেট হয়নি, এই একটা ওয়েভ জেনারেট হয়ে এবং ট্রাভেল করেছে। তাহলে টি সময়ের মধ্যে একটাই ওয়েভ জেনারেট হয়েছে, তাই তো। আমরা এখানে কি ধরে নিচ্ছি, এখান থেকে এটা টি সময় এখানে এলো, এই ওয়েভটা এখানে এলো কত সময়, টি সময়। আচ্ছা, তোমরা জানো যে যে একটা ওয়েভ জেনারেট করতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। দেখো, আমি ওই টি সময়টাকে আবার পর্যায়কাল হিসাবে লিখেছি। কেন লিখেছি তোমরা বুঝতে পারলে, যে একটা ওয়েভ জেনারেট হয়েছে এই টি সময়ের মধ্যে, আর কোনো ওয়েভ জেনারেট হয়নি। টি সময়ের ঠিক পরে আরেকটা ওয়েভ জেনারেট হয়েছে, আর এই টি সময়ের মধ্যে কী হচ্ছে, এই ওয়েভটা আবার ট্রাভেল করেও চলে এসছে এখানে। বোঝা গেল? তাহলে টি সময়ের মধ্যে একটা যেহেতু ওয়েভ জেনারেট হয়েছে, তাই জন্য আমি কি পর্যায়কাল কি দিয়েছি, টি দিয়েছি। তাহলে সোর্সের পর্যায়কাল বোঝা গেল। এবার দেখো, দুটো তরঙ্গ মধ্যবর্তী একটা ডিস্টেন্স চলে এলো। দেখো, একটা তরঙ্গ ট্রাভেল করে চলে যাওয়ার পরে এখানে একটা তরঙ্গ উৎপন্ন হয়েছে, তাহলে দুটো তরঙ্গের মাঝখানে একটা গ্যাপ থেকে যাবে। এইভাবে কী হয়েছে, তরঙ্গ দুটো ট্রাভেল করতে থাকবে। আচ্ছা, দুটো তরঙ্গের মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে আমরা কেউ তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছি। দেখো, তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা লিখেছি। ওকে, এবার দেখো এই তরঙ্গটার বেগ যা, এই তরঙ্গটার বেগটা, তাহলে এরা দুজনের বেগ সমান এবং তাদের মধ্যবর্তী একটা গ্যাপ আছে। তাহলে এই গ্যাপ বজায় রেখে তারা পরস্পরের মুখে চলতে থাকে, ট্রাভেল করতে থাকবে। কারণ দেখো, দুজনের বেগ সমান, কেউ কাউকে তো ওভারল্যাপ করে চলে যেতে পারবে না, বা এদের মধ্যে তাহলে ডিস্টেন্স কমবে না বাড়বে না, তাই না। এ যে বেগ আছে এরও বেগ সেম, তাহলে কী হবে, সেম বেগ নিয়ে এরকম করে এর পরস্পরের মধ্যে ডিস্টেন্স বজায় রেখে চলতে থাকবে। গিয়ে এবার কি শ্রোতার কাছে পৌঁছাবে। শ্রোতার এবার কী হচ্ছে, এই ওয়েভগুলোকে রিসিভ করবে। ওকে, আচ্ছা বলো তো, তাহলে একক সময় যতগুলো ওয়েভ জেনারেট হয় তাকে পর্যায়কাল বলি, তাই তো। ভুল হচ্ছে, একক সময় বলছি, যে একটা ওয়েভ জেনারেট করতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। তাহলে পর্যায়কাল টি লিখেছি। আচ্ছা, কম্পাঙ্ক কাকে বলে, কম্পাঙ্ক বলে একক সময় যতগুলো ওয়েভ জেনারেট করতে পারি সেটাকে কী বলা হয়, আমার কম্পাঙ্ক। দেখো, টি সময়ের মধ্যে কতগুলো ওয়েভ জেনারেট হলো, একটা ওয়েভ। তাহলে একক সময় কতগুলো ওয়েভ জেনারেট হতে পারে, ঐকিক নিয়মে আমরা যদি করি তাহলে কি আসবে, 1/t আসবে। দেখো, ভালো করে লক্ষ্য করো যে টি সময়ের মধ্যে যদি একটা ওয়েভ জেনারেট হয়, তাহলে একক সময়ে কতগুলো ওয়েভ জেনারেট হবে,
1/t, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, ফ্রিকোয়েন্সি বলতে পারি। একক সময় যতগুলো ওয়েভ জেনারেট হয় তাকে তো আমরা ফ্রিকোয়েন্সি বলি, তাহলে বা কম্পাঙ্ক বলি। তাহলে আমি এখানে কম্পাঙ্ক লিখেছি দেখো 1/t। ওকে, এই অবধি বোঝা গেল। তাহলে এগুলো সব সোর্সের সাপেক্ষে আমি বুঝে গেলাম। আচ্ছা, এখানে সোর্স আর শ্রোতা কী ধরেছি, আমি স্থির ধরেছি। প্রথম কন্ডিশন আমি নিচ্ছি সোর্স উৎস আর কি হচ্ছে শ্রোতা স্থির অবস্থায় আছে। তাহলে আমরা জানি কি উৎস আর শ্রোতা যদি স্থির থাকে তাহলে কী হয়, যে উৎসের যে কম্পাঙ্কটা সেই কম্পাঙ্কের কোনো পরিবর্তন অনুভব হয় তার কাছে, শ্রোতার কাছে অনুভব হয় না। উৎসের যা কম্পাঙ্ক শ্রোতা সেই কম্পাঙ্ক অনুভব করে। যখন তাদের মধ্যে আপেক্ষিক গতি থাকবে তখন কম্পাঙ্কের হ্রাস বৃদ্ধি হয় আমরা জানি। আচ্ছা, এই ক্ষেত্রে কেন হয় না, এই যে উৎস কম্পাঙ্ক যা হয় শ্রোতার কম্পাঙ্ক, শ্রোতাও সেই কম্পাঙ্ক অনুভব করে কেন, সেটা একবার দেখে নিই। দেখো, তাহলে আমরা বুঝলাম যে দুটো ওয়েভ জেনারেট হলো, এরপরে আরও ওয়েভ জেনারেট হবে। তো আমি এই দুটোকে নিয়ে কনসিডার করে বোঝাচ্ছি তোমাদের। তো দুটো ওয়েভ জেনারেট হলো, এরকম ডিস্টেন্স বজায় রেখে চলতে থাকবে। দেখো, এই দুটো ওয়েভের মধ্যে টাইম গ্যাপ কত, টি টাইম গ্যাপ আছে। এবার দেখো, শ্রোতা এই প্রথম ওয়েভটা রিসিভ করার পরে আর দ্বিতীয় ওয়েভটা রিসিভ করতে কত সময় নেবে, টি সময় পরে দ্বিতীয় ওয়েভটা রিসিভ করবে। তাহলে অ্যাকচুয়ালি টি সময়ের মধ্যে তাহলে সে একটা ওয়েভ রিসিভ করলো, আমি জেনারেট বলছি, রিসিভ করলো। একটা ওয়েভ রিসিভ করার পরে তার টি সময় পরে আরেকটা ওয়েভ রিসিভ করবে। তাহলে টি সময়ের মধ্যে একটাই ওয়েভ রিসিভ করবে। দেখো, এতে টাইম গ্যাপ তো টি আছে, একটা ওয়েভ রিসিভ করে নিল, তারপরে তাকে টি সময় অপেক্ষা করতে হবে আরেকটা ওয়েভ সে রিসিভ করার জন্য। সে তো একটা স্থির আছে, যে গতিশীল নেই, যে গিয়ে মাত্র এটা রিসিভ করার পরে সঙ্গে ছুটে গিয়ে একে রিসিভ করে নেবে, এরকম নেই। শ্রোতা কী আছে, স্থির আছে। তাহলে একটা ওয়েভ রিসিভ করার পরে তাকে টি সময়ের পরে আবার একটা সে ওয়েভ পাবে, রিসিভ করবে, তাই তো। তাহলে টি সময়ের মধ্যে সে কেবলমাত্র একটা ওয়েভ রিসিভ করছে। তাহলে আমি যদি শ্রোতার হিসাবে তার পর্যায়কাল বলতে চাই, এই ওয়েভের পর্যায়কাল বলতে চাই শ্রোতার রেসপেক্টে, তাহলে আমি বলতে পারি যে তার পর্যায়কাল টি হবে অবশ্যই। শ্রোতার সাপেক্ষেও কী হচ্ছে, তরঙ্গের পর্যায়কাল টি চলে আসছে, কারণ সে একক সময়, সে টি সময়ের মধ্যে একটাই ওয়েভ রিসিভ করছে। তার ঠিক পরে, টি সময় ঠিক পরে আরেকটা ওয়েব সে রিসিভ করে। তার মানে টি সময়ের মধ্যে সে যেহেতু একটা ওয়েভ রিসিভ করে, তাহলে শ্রোতার হিসাবে এই তরঙ্গের পর্যায়কাল কত হবে, টি। ওকে, পর্যায়কাল কত হলো, টি। আচ্ছা, তাহলে পর্যায়কাল যদি টি হয় তাহলে কম্পাঙ্ক নিশ্চয় হবে 1/t। তাহলে কম্পাঙ্ক বুঝতে পারলে 1/t। তাহলে উৎসের, একটু আগে আমি উৎসের আলোচনা করছি, উৎসের সাপেক্ষে কম্পাঙ্ক কত এসেছিল, 1/t এসেছিল শব্দের কম্পাঙ্ক। আবার শ্রোতার সাপেক্ষেও শব্দের কম্পাঙ্ক কত এলো, 1/t। বোঝা গেল। আচ্ছা, আরেকটা বলি, আমরা তরঙ্গের বেগ কী ধরেছি, ভি ধরেছি তো। আচ্ছা, তরঙ্গের বেগ এবং কম্পাঙ্ক 1/t কম্পাঙ্ককে আবার কি এন দিয়ে প্রকাশ করা হয়, 1/t ইজিক্যাল টু কি এন লিখতে পারি। আচ্ছা, কম্পাঙ্ক, তরঙ্গের বেগ আর কি, আর তরঙ্গের দৈর্ঘ্যের মধ্যে একটা সম্পর্ক হয় জানি, এই সম্পর্কটা কি, ভি ইজিক্যাল টু এন ল্যামডা, এটা আমরা জানি, তাই তো। তাহলে তরঙ্গ বেগ, কম্পাঙ্ক, তরঙ্গের কম্পাঙ্ক আর কি না, আর তরঙ্গ দৈর্ঘ্য, এই তিনটের মধ্যে কি আছে, একটা সম্পর্ক আছে, ভি ইজিক্যাল টু এন ল্যামডা। আবার লিখতে কী লিখি, ভি ইজিক্যাল টু এন ইন্টু ল্যামডা। ওকে, এইটা আমরা লিখে থাকি, ল্যামডা সমান কি লিখতে পারি, ভি বাই এন। এবার দেখি আমার কি না, উৎস গতিশীল আছে, শ্রোতা স্থির আছে, একটা জায়গায় শ্রোতা দাঁড়িয়ে আছে। এবার দেখো, উৎস গতিশীল, তাহলে যখন একটা শ্রোতা যখন স্থির থাকে আর উৎস যখন, আমি যদি বলি অন্য কোনো গতির ক্ষেত্রে বলি, কারণ একটা গাড়ি আসছে আমার দিকে, আমি স্থির আছি, তাহলে গাড়িটার যে গতিবেগ আমার কাছে কি প্রকৃত গতিবেগ বলে অনুভব করবো, আমি গাড়িটা যে গতিবেগে এসছে সেই গতিবেগ অনুভব করবো। এবার দেখো, যদি আমি গাড়িটার দিকে ছুটে যাই তাহলে কি হবে, গাড়িটা আমার দিকে আসছে এবং গাড়িটার দিকে আমি ছুটে যাচ্ছি, তাহলে আমার সাপেক্ষে মনে হবে গাড়িটা বেশি গতিবেগে চলে আসছে। তাহলে যেহেতু শ্রোতা স্থির আছে, তাহলে তার সাপেক্ষে অ্যাকচুয়ালি গাড়িটা যে বেগে আসছে সেই বেগটাই তার অনুভব হবে, তার থেকে বেশি বেগ অনুভব হবে না। কখন হয়, যখন দর্শক যখন কি হয়, আমি এটা গাড়ি নিয়ে বলছি, এটা এখন রাখো, আমি গাড়ি নিয়ে, কারণ গাড়িটা আমার দিকে আসছে আর শ্রোতা এখানে দাঁড়িয়ে আছে, তাহলে গাড়িটা যে গতিবেগে আসবে শ্রোতা ফিল করবে, হ্যাঁ সে সেই গতিবেগে আসছে। এবার শ্রোতা বলছি দর্শক আর কি। এবার যদি গাড়িটা আমার দিকে আসছে, আমি দর্শক, আমি আবার ছুটে যাচ্ছি গাড়িটার দিকে, তাহলে কী হবে, মনে হবে যেন গাড়িটা আমার দিকে আরও জোরে আসছে, এরকম মনে হয়, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে হলো কি না, শ্রোতা, এখানে দর্শক না, আমি শ্রোতা বললাম, শ্রোতা স্থির আছে। আচ্ছা, এখানে কী হচ্ছে, ওয়েভগুলো আসবে, ওয়েভগুলো সে রিসিভ করবে। আচ্ছা, ওয়েভগুলো যে বেগে আসবে তাকে সে সেই বেগটা ফিল করবে তো, কারণ কি সে স্থির আছে। ওকে, তাহলে এখানে ওয়েভের বেগের কোনো পরিবর্তন হবে না। এখানে কী হচ্ছে, উৎস যেহেতু আমার গতিশীল, কিন্তু তাও ওয়েভের বেগের উপরে এর কোনো প্রভাব নেই, ঠিক আছে। আগে এই উৎস যে ওয়েভগুলো জেনারেট করতো তার যদি বেগ ভি থাকে, তো এখনও এই উৎস যে ওয়েভগুলো জেনারেট করছে তারও গতিবেগ কি, ভি, তার গতিবেগ কি, ভি, অর্থাৎ তরঙ্গের বেগ কী হবে, ভি হবে। এবার দেখো, এই উৎসটা
একটা তরঙ্গ জেনারেট করেছে, মানে একটা তরঙ্গ উৎপন্ন করলো। এই তরঙ্গটা কী হবে, এবার ট্রাভেল করে 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 যখন এরকম একটা পজিশানে এলো, তখন এই উৎস তো আর স্থির নেই। আচ্ছা, তরঙ্গটা ট্রাভেল করে করে যখন একটা জায়গায় আসবে, সেটা কি টি সময় আমি বলেছিলাম আগে, তো সেরকম টি সময় অন্তর অন্তর তো কী হবে, পর্যায়কাল যেটা, সেই সময় অন্তর অন্তর কী হয়, যে উৎস আর একটা করে ওয়েভ জেনারেট করে। ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে এই উৎসটা একটা ওয়েভ জেনারেট করলো, এই ওয়েভটা ট্রাভেল করে 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 এরকম টি সময় এরকম একটা পজিশানে চলে এলো। তারপরে কী হবে, এই উৎসের আবার একটা ওয়েভ জেনারেট করার সময় হয়ে গেছে, যখন এই তরঙ্গটা এরকম ট্রাভেল করে করে এরকম একটা পজিশানে চলে আসবে টি সময়, তাহলে টি সময়ের পরে ও আর একটা ওয়েভ জেনারেট করবে। আচ্ছা দেখো, এক্ষেত্রে আমি কি বলেছি, উৎস গতিশীল। তার মানে এই যে টি সময়ের মধ্যে যে এই ওয়েভটা ট্রাভেল করতে থাকে উৎপন্ন হওয়ার পরে, তাহলে এই সোর্সও তার পেছনে পেছনে ট্রাভেল করবে, কারণ আমি বলছি এখন কি সোর্সকে গতিশীল করা হয়েছে, তাহলে সোর্স ট্রাভেল করে করে আসছে। ওকে, তাহলে টি সময় যখন এখানে পৌঁছালো, তখন সোর্স এখানে চলে এসেছে। এবার কি সোর্স এখানে এসে এবং কি আর একটা ওয়েভ ও জেনারেট করেছে, কারণ টি সময় অন্তর অন্তর কী হয়, ওয়েভ জেনারেট হয়। পর্যায়কাল যেটা, সেই সময় অন্তর অন্তর কী হয়, একটা করে ওয়েভ জেনারেট হবে। ঠিক আছে, এবার দেখো, আগে আমরা দেখেছি যে দুটো তরঙ্গের মধ্যবর্তী গ্যাপটা কীরকম ছিল, এরকমই। এখন দেখো, দুটো তরঙ্গের মধ্যবর্তী গ্যাপ অনেক কমে গেছে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য অনেক কমে গেছে। আগের তরঙ্গের সাপেক্ষে এখনকার তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম। তাহলে এইটার তরঙ্গকে আমি ল্যামডা লিখেছি, এখানকার তরঙ্গ ল্যামডা ড্যাশ লিখেছি। ওকে, বোঝা গেল। তাহলে এখনকার এই উৎস গতিশীল হওয়ার জন্য কী হলো, আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি তরঙ্গের দৈর্ঘ্য কমে গেল। এবার দেখো, তাহলে এই গ্যাপে দুজনকে ছেড়েছে, এও ভি বেগে যাবে, এও ভি বেগে যাচ্ছে, দুজনকে এরকম গ্যাপ বজায় রেখে চলতে থাকবে। এবার কি হলো, এই যে শ্রোতা আছে, শ্রোতা প্রথম ওয়েভটা রিসিভ করার পরে দ্বিতীয় ওয়েভটা রিসিভ করতে কম সময় লাগবে, কারণ তাদের মধ্যে দেখো গ্যাপ অনেক কম। আগে গ্যাপ এরকম ছিল, তাহলে এরকম গ্যাপ ছিল, তাহলে মানে একটা ওয়েভ রিসিভ করার পরে আর একটা ওয়েভ রিসিভ করতে যে সময় লাগে, এখন কি একটা ওয়েভ রিসিভ করার পরে আরেকটা ওয়েভ রিসিভ করতে তার থেকে কম সময় লাগবে। তাহলে এখানে কম সময় লাগবে, তাহলে কী হবে, শ্রোতার সাপেক্ষে যদি বলি এর পর্যায়কাল, তাহলে পর্যায়কাল অনেক কমে গেছে। একটা ওয়েভ রিসিভ করতে তার কম সময় লাগবে, একটা ওয়েভ রিসিভ করার পর আরেকটা ওয়েভ যখন রিসিভ করবে, সেই গ্যাপটা অনেক কম হবে। তো এখানকার গ্যাপটা যত ছিল, যে এখন এখানে টি সময়ের গ্যাপ ছিল, অর্থাৎ পর্যায়কাল যা, সেই সময়ের গ্যাপ ছিল দুটো ওয়েভের মধ্যে, এখন অনেক কম হয়ে গেছে। এটা কি শ্রোতার সাপেক্ষে বলছি, কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি সোর্সের সাপেক্ষে দেখো, সোর্সের সাপেক্ষে কিন্তু তার পর্যায়কাল কোনো চেঞ্জ হয়নি। পর্যায়কাল বলতে কি, সে একক সময়ের মধ্যে কতগুলো ওয়েভ রিসিভ করে, সে একক সময় তো যে একক সময় বলে একটা ওয়েভ রিসিভ করতে তার কত সময় লাগে, একটা ওয়েভ রিসিভ করলো, তার ঠিক কিছু সময়ের পরে আরেকটা ওয়েভ রিসিভ করলো, তাহলে কী হবে, একটা ওয়েভ আরেকটা ওয়েভের মধ্যে টাইম গ্যাপ অনেক কম। তাহলে এখানে একটা ওয়েভ আরেকটা ওয়েভের মধ্যে টাইম গ্যাপ কেমন কী বলছিলাম, পর্যায়কাল বলেছিলাম। এখানেও তেমন একটা ওয়েভ আরেকটা ওয়েভের মধ্যে যে টাইম গ্যাপ, সেটাকে পর্যায়কাল বলবো। সেই পর্যায়কালটা অনেক কম আগের থেকে। তাহলে উৎসের সাপেক্ষে তার কোনো পরিবর্তন নেই, কিন্তু শ্রোতা যে রিসিভ করছে তার সাপেক্ষে কিন্তু পর্যায়কালের চেঞ্জ চলে এসছে, কারণ কি তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে গ্যাপও কম চলে এসছে আগের থেকে, যেহেতু উৎস গতিশীল হয়েছে, সেই জন্য কী হবে, তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে, তরঙ্গগুলোর মধ্যে কী বলছে, গ্যাপ অনেক কম হয়ে গেছে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে। তাই জন্য কী করলো না, শ্রোতার সাপেক্ষে তার পর্যায়কাল, অ্যাকচুয়ালি সে কী করলো না, এই তরঙ্গের যে পর্যায়কালটাকে অনেকটা কম অনুভব করবে, কারণ একটা রিসিভ করার খুব অল্প সময়ের মধ্যে আরেকটা রিসিভ করছে, তাহলে মানে দুটো ওয়েভের মধ্যে টাইম গ্যাপ অনেক কম। তাহলে কী হলো, এর পর্যায়কাল কী মনে হবে, অনেক কম মনে হবে, টির থেকে কম মনে হবে। ওকে, ধরে নিলাম এর পর্যায়কাল কত হবে, শ্রোতার সাপেক্ষে পর্যায়কাল ধরলাম স্মল টি। ওকে, তাহলে কি পর্যায়কালে যেহেতু পরিবর্তন হয়েছে, তাহলে কম্পাঙ্কের পরিবর্তন হবে, হ্যাঁ কিনা বলো। পর্যায়কালে অন্যকে তো আমরা কম্পাঙ্ক বলি, তাহলে আমি মনে করেছি যে সে টি সময়ের মধ্যে একটা ওয়েভ রিসিভ করেছে, তারপরে ঠিক টি সময়ের পরে আর একটা ওয়েভ রিসিভ করেছে, তাই তো। আচ্ছা, তাহলে টি সময়ের মধ্যে যেহেতু একটা ওয়েভ রিসিভ করেছে, তাহলে একক সময়ের মধ্যে কতগুলো ওয়েভ রিসিভ করবে সে, তাহলে টি সময় একটা তরঙ্গকে রিসিভ করেছে, তাহলে একক সময় কতগুলো তরঙ্গকে রিসিভ করবে, 1/t। ঠিক আছে, তাহলে এইটির থেকে এইটির ভ্যালু অনেক কম, এইটির থেকে এইটির ভ্যালু কম, তাহলে যেহেতু ভগ্নাংশের হরটা যদি কমে যায়, তাহলে কী হবে, ওভারঅল এটার মান বেড়ে যাবে, তাই না। অর্থাৎ এর যে কম্পাঙ্ক আমি যদি n ড্যাশ বলি, তাহলে এই কম্পাঙ্ক এর থেকে বেশি, এর কম্পাঙ্ক যদি n বলেছি আগে, এখনও তো এগুলো কি উৎসের সাপেক্ষে কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয়নি। তাহলে শ্রোতার দেখার শ্রোতার রিসিভ করার ভঙ্গিতে সেটা কী হয়েছে, কম্পাঙ্কের একটা পরিবর্তন এসছে। তাহলে এখন শ্রোতার সাপেক্ষে যে কম্পাঙ্ক, সেই কম্পাঙ্কটা উৎসের সাপেক্ষে যে কম্পাঙ্ক হয়েছে তার থেকে অনেক বেশি, হ্যাঁ কি না।
রিয়েলিও তাই দেখি যে আমাদের দিকে যদি উৎস গতিশীল হয়ে আসে তাহলে কী হবে, তার আমরা যে শব্দ সৃষ্টি করে শব্দের তীব্রতা অর্থাৎ কম্পাঙ্ক আমাদের বেশি বলে অনুভব হয় যে কম্পাঙ্ক যেন বেড়ে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তো এর সাপেক্ষে কম্পাঙ্কের কোনো পরিবর্তন নেই। তাই জন্য এটাকে কী হলো আপাত পরিবর্তন, কম্পাঙ্কের প্রকৃত পরিবর্তন হয় না। অ্যাকচুয়ালি সোর্স যেই কম্পাঙ্কের শব্দ রিসিভ করে সেই কম্পাঙ্কের শব্দ এখন অবধি রিসিভ করছে, মানে উৎপন্ন করছে, কিন্তু শ্রোতা সেটাকে অনুভব করছে অন্যরকমভাবে, কারণ কি তাদের মধ্যে আপেক্ষিক গতি আছে বলে। ওকে, তাহলে এটা বোঝা গেল। তো স্টুডেন্ট, এখন অবধি আমরা যা কিছু পড়লাম সেগুলোর একটা শর্ট নোট করে নিয়েছি, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে একটা শর্ট নোট করে নিয়েছি। এরপরে আমরা আপাত কম্পাঙ্ক আর প্রকৃত কম্পাঙ্কের মধ্যে রিলেশন নির্ণয় আমরা করব, তাহলে ঠিক আছে? এই কম্পাঙ্কের আমরা কি করব না ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করব, ঠিক আছে? যে আপাত কম্পাঙ্কের মান অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালভাবে বের করব। দেখো, তো আমি দেখেছি যে এটা কি বলছে, উৎস আর শ্রোতা যখন স্থির থাকে এইভাবে ওয়েভ জেনারেট করছিল এবং ওয়েভটা এগিয়ে গেছিলো কি ল্যামডা দৈর্ঘ্যে, হ্যাঁ কি না? টি সময় এরকম একটা পজিশান এসেছিলো, এই যে নিচে এঁকেছি, তারপরে কি হয়েছে, তারপরে একটা ওয়েভ জেনারেট হয়েছে, দুটো ওয়েভের মধ্যে গ্যাপ ছিল সেটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দিয়ে প্রকাশ করেছি। এবং কি হয়েছিল না, পর্যায়কাল যে টি ছিল, একটা টি সময় অন্তর অন্তর ওয়েভ জেনারেট করছিল, তো সেক্ষেত্রে টি লিখেছি পর্যায়কাল। তারপরে কি বলেছি, কম্পাঙ্ক সমান কি জানি 1/, পর্যায়কাল, তাহলে 1/t লিখেছি ওই জন্য। তাহলে এন ইজিক্যাল টু কম্পাঙ্ককে এন অক্ষর দিয়ে প্রকাশ করে, তাহলে এন সমান যদি 1/t হয় তাহলে কী লিখতে পারি আমরা, এন ইজিক্যাল টু 1/t যদি লেখা হয় তাহলে টি ইজিক্যাল টু কী লেখা যায়, টি ইজিক্যাল টু লেখা যায় কি, টি ইজিক্যাল টু লেখা যায় 1/n। ওকে, বোঝা গেল? তাহলে এই এন হলো কি যে প্রকৃত কম্পাঙ্ক, এই এন হলো প্রকৃত কম্পাঙ্ক শব্দের উৎসের কী বলছে, মানে শব্দের প্রকৃত কম্পাঙ্ক, ঠিক আছে? তা শব্দের প্রকৃত কম্পাঙ্ক এটা অনুভব করছিল শ্রোতা কখন, যখন শ্রোতা আর উৎস দুজনে স্থির ছিল, তখন শ্রোতার উৎসের যা কম্পাঙ্ক হয়েছিল শব্দের কম্পাঙ্ক, তো শ্রোতাও সেই কম্পাঙ্ক অনুভব করেছিল, সেটাকে আমরা এন অক্ষর দিয়ে প্রকাশ করেছি। দ্বিতীয় ক্ষেত্রে দেখেছি যে উৎস যখন গতিশীল হয়েছিল তখন সে কি কম্পাঙ্ক অন্যভাবে অনুভব করেছিল, কম্পাঙ্কের মান তার কাছে বেশি মনে হয়েছিল, কারণ কি তরঙ্গ দৈর্ঘ্য কমে গেছিলো, ঠিক আছে? সেক্ষেত্রে কম্পাঙ্কের মানও চেঞ্জ হয়েছিল। তো সেক্ষেত্রে দেখেছি কি, আচ্ছা আমরা জানি কি তরঙ্গের বেগ এবং কম্পাঙ্ক আর তরঙ্গের বেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে একটা রিলেশন ছিল, ভি ইজিক্যাল টু এন ল্যামডা। তরঙ্গ বেগ সমান কি লেখা যায়, তরঙ্গের কম্পাঙ্ক আর কি না তরঙ্গের দৈর্ঘ্য, তিনটিকে এরকম করে রিলেশন দিয়ে লেখা যায়, এটা একটা আমাদের সূত্র আছে। তো সেই হিসাবে কি করেছি আমি, দেখো তরঙ্গ দৈর্ঘ্য সমান লিখেছি কি ভি/এন। ওকে, দ্বিতীয় ক্ষেত্রে কী হয়েছে, এখানে কী হয়েছে, উৎস এই যে গতিশীল লিখে দিয়েছি, তো উৎস গতিশীলের ক্ষেত্রে আমরা সব ডেটাগুলো ক্যালকুলেট করেছি। দেখো তরঙ্গ দৈর্ঘ্য এসেছিলো কি ভি ড্যাশ, এসেছিলো, তরঙ্গ দৈর্ঘ্য আগের থেকে কি তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে গেছে উৎস গতিশীল হওয়ার জন্য। এগুলো সব আমরা বলেছি যে উৎসটা টি সময়ে যেমন ওয়েভ যখন ট্রাভেল করে তেমন কি উৎসও তার পেছনে ট্রাভেল করে যায়, তার টি সময় অন্তর অন্তর কিন্তু অ্যাকচুয়ালি উৎস কী করে না ওয়েভ জেনারেট করে। তাহলে টি সময়ে যখন প্রথম যে ওয়েভটা জেনারেট করছিল সে যখন এই অবস্থায়, তখন উৎস তখন কোন অবস্থায় চলেছে, এই অবস্থায়, ঠিক আছে? তাহলে টি সময় পরে সেও আবার ওয়েভও জেনারেট করে দিয়েছে। তাহলে দেখেছিলাম যে দুটো ওয়েভের মধ্যে কী হচ্ছে, ডিস্টেন্স অনেক কম ছিল, তরঙ্গ দৈর্ঘ্য কম ছিল, কি সেটাকে আমরা ল্যামডা ড্যাশ দিয়ে ডিনোট করেছি। ওকে, তো এইটা ছিল কি ল্যামডা, অ্যাকচুয়ালি এটা ছিল ল্যামডা, এই দেখো এটা ছিল ল্যামডা, যে প্রথম যে ওয়েভটা জেনারেট করলো সেটা যে টি সময় যে ট্রাভেল করে এলো যতটা দূরত্ব, সেটা কি আমরা কি আগে জানতাম, এটা ল্যামডা। তো এখন এটা কী হয়েছে যে দুটো তরঙ্গের মধ্যে ডিস্টেন্স কত হয়েছে, ল্যামডা ড্যাশ। আচ্ছা, ল্যামডা থেকে যদি ভি এস ইন্টু টি, আচ্ছা ভি এস ইন্টু টি এটা কী করে এলো, দেখো টি সময়ে যেমন তরঙ্গটা যখন ট্রাভেল করেছিল তখন উৎস কী বলছে, উৎস ট্রাভেল করছিল তখন গতিশীল ছিল, তাহলে টি সময় উৎস দেখা যাবে এই অবস্থায় এসছে, কী বেগ নিয়ে এসছে, ভিএস বেগ নিয়ে। তাহলে এই সরণটা সমান আমরা কী বলতে পারি, ভিএস ইন্টু টি। ওকে, ভিএস ইন্টু টি, তাহলে এই সরণটা আমি পেয়ে গেলাম। তো এইটা আর এইটা টোটাল ল্যামডা থেকে যদি আমি এটা বাদ দিই তাহলে কি ল্যামডা ড্যাশ পেয়ে যাবো। তাহলে এই যে লিখেছি ল্যামডা ড্যাশ ইজিক্যাল ল্যামডা মাইনাস ভিএস ইন্টু টি। ওকে, আচ্ছা ল্যামডা ড্যাশ সমান আবার কীভাবে লেখা যায়, ল্যামডা ড্যাশের সঙ্গে আবার কি তরঙ্গের বেগ আর তরঙ্গের কম্পাঙ্ক দিয়ে যে রিলেশন বলি, তাহলে এটা আসবে। দেখো এখন তরঙ্গ দৈর্ঘ্য কত, এত, তাহলে শ্রোতা এই তরঙ্গ দৈর্ঘ্য এখন পাচ্ছে, যে একটা তরঙ্গ যখন সে রিসিভ করে তারপরে তরঙ্গটা সে কী হচ্ছে একটা কম গ্যাপে পায়, সেই জন্য কম্পাঙ্কও চেঞ্জ হয়ে গেছে। আগে যে গ্যাপে পেত, যে টি গ্যাপে পেত, ওই যে পর্যায়কাল টি ছিল, ঠিক আছে, এই টি গ্যাপ অন্তর যে টি সময় অন্তর যে পেত, এখন তো টি সময়ের থেকে আরও কম সময়ের অন্তর পাবে, ঠিক আছে? সেক্ষেত্রে কম্পাঙ্ক এই যে এন ড্যাশ লিখেছি, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ড্যাশ ইজিক্যাল টু লিখেছি কি তরঙ্গের বেগের তো কোনো পরিবর্তন হয়নি, প্রথম ক্ষেত্রে তরঙ্গের বেগ যা ছিল এখন অবধি তরঙ্গের বেগ সেম, শুধুমাত্র উৎস গতিশীল হয়েছে,
তাই তো। তো যেহেতু শ্রোতা স্থির আছে, তো রিয়েল তার যে তরঙ্গের যে বেগ সেই বেগই অনুভব করবে। তো এই জন্য তরঙ্গের বেগ ভি, তো ভি আছে। তাহলে ভি ইজিক্যাল টু এন ল্যামডা সূত্র অনুসারে আমি লিখেছি কি ল্যামডা ড্যাশ ইজিক্যাল টু হবে ভি বাই এন ড্যাশ। ওকে, ভি বাই এন ড্যাশ। এখান থেকে দেখো এই যেমন ল্যামডা, এখানে ল্যামডা বেরিয়েছিল প্রথম ক্ষেত্রে যখন উৎস আর শ্রোতা দুজনে স্থির ছিল, ল্যামডা ইজিক্যাল টু কী করেছি ভি বাই এন, এই সূত্র দিয়েই এটা লিখেছি। তো সিমিলারলি এই সূত্র দিয়েই এখানে কী লিখেছি ল্যামডা ড্যাশ ইজিক্যাল টু ভি বাই এন ড্যাশ। ওকে, তো এবারে দেখো এই সূত্রটা এবার এখানে আমরা সেই মানগুলো পুট করেছি। দেখো তাহলে ল্যামডা ড্যাশের মান কী ছিল ভি বাই এন। এন অ্যাকচুয়ালি কি অরিজিনাল কম্পাঙ্ক, যেটা শ্রোতা অনুভব করবে কখন, যখন উৎস তার সাপেক্ষে স্থির থাকবে এবং সেও স্থির থাকবে, তখন তার কম্পাঙ্ক কী হয় অরিজিনাল কম্পাঙ্ক, যেটা উৎসের কম্পাঙ্ক। ঠিক আছে, শব্দের যে উৎস যে কম্পাঙ্কের শব্দ জেনারেট করছে সেই তার যে অরিজিনাল কম্পাঙ্ক সেটাই অ্যাকচুয়ালি সে শুনবে। এটা ক্ষেত্রে আমরা জানি যে আমরা উৎসের কাছে যদি স্থির থাকি তো আমরা যেমনই শব্দের যেমন কম্পাঙ্ক সেই কম্পাঙ্ক অনুভব করি। যখন উৎস আমাদের থেকে দূরে চলে যায় বা উৎসের দিকে আমরা যখন ছুটে যাই তখন কম্পাঙ্কের হ্রাস বৃদ্ধি ঘটে। তো এখানে কী হচ্ছে, আমি যেহেতু উৎস যেহেতু স্থির আর শ্রোতাও যেহেতু স্থির, তাহলে কি সে উৎসের যে কম্পাঙ্ক সেই কম্পাঙ্ক অনুভব করেছিল বলে দেখো এই ল্যামডা ইজিক্যাল লিখেছি ভি বাই এন। তো সেখানে মানটা পুট করে দিয়েছি, দেখো ল্যামডা ইজিক্যাল টু ভি বাই এন। ওকে, তাহলে ল্যামডা ড্যাশ সমান কি ল্যামডা ড্যাশ ইজিক্যাল টু কি ভি বাই এন ড্যাশ। তাহলে ল্যামডা ড্যাশ ইজিক্যাল লিখেছি ভি বাই এন ড্যাশ। ঠিক আছে, ল্যামডা ড্যাশ কখন ক্ষেত্রে যখন উৎস গতিশীল হলো তরঙ্গ দৈর্ঘ্যের একটা পরিবর্তন লক্ষ্য করা গেল। ঠিক আছে, তো সেটা আমাদের শ্রোতাও অনুভব করলো যে সে খুব কম গ্যাপে তরঙ্গ পাচ্ছিল। তাহলে ভি বাই এন ড্যাশ এটা লিখেছি। ওকে, এবার দেখো ভিএস ইন্টু টি। টি মানে কি, টি মনে হলো পর্যায়কাল। প্রথম ক্ষেত্রে যখন উৎস আর শ্রোতা স্থির ছিল তখন ক্ষেত্রে পর্যায়কাল, আর সেই পর্যায়কাল অনুভব করতো কি না শ্রোতা, সেটা আমি আগেই বলে দিয়েছি। শ্রোতা একই রকম পর্যায়কাল অনুভব করবে যখন উৎস আর শ্রোতা স্থির থাকবে। তো ভিটি সেটাই। তাহলে আচ্ছা টিকে আমি কি লিখতে পারি, টি হলো পর্যায়কালকে আমরা কীভাবে লিখতে পারি ওয়ান বাই কম্পাঙ্ক লিখতে পারি। তো ওয়ান বাই কম্পাঙ্ক লিখেছি, এটা কি অরিজিনাল কম্পাঙ্ক, যেটা এটা অরিজিনাল অ্যাকচুয়ালি আগে যেটা অরিজিনাল কি টাইম পিরিয়ড ছিল সেটা এটা কী হচ্ছে অরিজিনাল কম্পাঙ্ক। উৎসের সাপেক্ষে কোনো টাইম পিরিয়ডের কোনো চেঞ্জ হয়নি, অর্থাৎ পর্যায়কালের কোনো চেঞ্জ হয়নি। শ্রোতার সাপেক্ষে পরপর চেঞ্জ হয়েছে। উৎস যখন স্থির ছিল আর শ্রোতা যখন স্থির ছিল তখন পর্যায়কাল এটা ছিল। তো সেই পর্যায়কাল, তাহলে সেই পর্যায়কালকে যদি আমি তাহলে কম্পাঙ্কে কনভার্ট করি, তাহলে কোন কম্পাঙ্ক নিতে হবে অরিজিনাল কম্পাঙ্ক। এটা অরিজিনাল পর্যায়কাল ছিল, শ্রোতা আগে এই অরিজিনাল কম্পাঙ্ক অনুভব করতো যখন কিনা উৎস স্থির ছিল। তো আমি সেই দেখো অরিজিনাল কম্পাঙ্ক লিখেছি, কারণ পর্যায়কাল আর কম্পাঙ্কের মধ্যে রিলেশন হয় অনন্য। কারণ কি পর্যায়কাল ইজিক্যাল টু লেখা যায় কি ওয়ান বাই কম্পাঙ্ক। তাহলে পর্যায়কাল সমান ওয়ান বাই কম্পাঙ্ক। এটা কোন কম্পাঙ্ক অরিজিনাল কম্পাঙ্ক। ওকে, এটা যেন মনে থাকে, এখানে এন ড্যাশ যেন না বসাও। ঠিক আছে, এটা অরিজিনাল কম্পাঙ্ক। তাহলে ভিএস কার বেগ উৎসের বেগ, উৎস কি ভিএস বেগে গতিশীল ছিল, তাহলে ভিএস ইন্টু টির জায়গায় ওয়ান বাই এন। ঠিক আছে, তাহলে ওয়ান বাই এন কমন গেল, তাহলে ভি মাইনাস ভিএস হলো। ওকে, এখানে তাহলে ভি বাই এন ড্যাশ আছে। আচ্ছা, এটাকে আরও সিম্পলিফাই করতে পারি আমরা কীভাবে না, এটাকে উল্টে দিই, তাহলে এন ড্যাশ উপরে চলে যাবে, এন ড্যাশ বাই ভি ইজিক্যাল টু লিখতে পারি, এন ড্যাশ বাই ভি ইজিক্যাল টু কি লিখতে পারি ভি মাইনাস এন বাই ভি মাইনাস ভিএস। ওকে, সেখান থেকে আবার কি লিখতে পারি এন ড্যাশ বাই এন ইজিক্যাল টু লিখতে পারি আমরা কি ভি বাই ভি মাইনাস ভিএস। তাই তো, এইটাই হলো কি আমাদের সূত্র। এই সূত্রে আমরা কি বসিয়ে ম্যাথমেটিক্যাল যে আমাদের প্রবলেমগুলো দেয় সেগুলো সলভ করতে পারি আমরা। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, ভিএস এর মান কখন পজিটিভ নেবে কখন নেগেটিভ নেবে এটার সাপেক্ষে না, এটা যা আছে আমাদের সূত্রে যা মাইনাস চিহ্ন আছে সেটা ঠিক আছে, এটা কোনো কিছু চেঞ্জ করবে না। তাহলে ভিএস এর ভ্যালু তোমাকে যেটা দেওয়া থাকবে, অর্থাৎ উৎসের যে গতিবেগ যে দেওয়া থাকবে, তাহলে সেটা তুমি কখন পজিটিভ হিসাবে ব্যবহার করবে কখন নেগেটিভ হিসাবে ব্যবহার করবে। যখন দেখবে যে উৎস যে শ্রোতার দিকে ছুটে আসছে তখন এর ভ্যালু যা দেওয়া থাকবে সেটার সামনে পজিটিভ নিয়ে এখানে বসাবে। ওকে, তার পজিটিভ ভ্যালু এখানে বসাবে। তাহলে কী হবে, যখন উৎস যখন কি শ্রোতার দিকে ছুটে আসবে, শ্রোতার দিকে। ওকে, এবারে উৎস যখন কী হবে শ্রোতার দিকে, এবার নেগেটিভ সাইন কখন নেবে যখন কিনা শ্রোতার বিপরীতে গতিশীল হবে, অর্থাৎ শ্রোতা এখানে আছে উৎস তার থেকে দূরে সরে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কী হবে নেগেটিভ সাইন নেবে শ্রোতার বিপরীতে। ওকে, শ্রোতার বিপরীতে, এটা দেখা যাচ্ছে না স্ক্রিনে, তো এটা তাহলে নেগেটিভ সাইন আমি নেব, ভিএসকে নেগেটিভ সাইন হিসেবে ইউজ করবো কখন যখন কিনা শ্রোতার বিপরীতে গতিশীল হবে। ওকে, বোঝা গেল ব্যাপারটা। তাহলে এই ছিল আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। ওকে, নেক্সট আমরা এগুলো প্রবলেম সলভ করব পরবর্তী ভিডিওতে।
ঠিক আছে, বিভিন্ন রকম কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। গুড বাই।